বেশিরভাগ স্টুডেন্টকে জিজ্ঞেস করবে, যারা পাস করে গেছে অনেকে বেশিরভাগকে জিজ্ঞেস করবে, আর যারা তো এখন পড়েনি তাদেরকে জিজ্ঞেস করবে। প্রথমেই কারেন্ট কাকে বলে এটাই জিজ্ঞেস করবে, এটাতেই ঘাবড়ে যায়। কারেন্ট তাহলে কি হচ্ছে? কারেন্ট বলছে আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট অভিমুখে, অবশ্যই নির্দিষ্ট অভিমুখ মানে নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভটাকে আমরা নেগেটিভ যেটাকে এটাকেই আমরা পরবর্তীকালে বলবো পোটেনশিয়ালের হিসেব অনুযায়ী বলবো এটা লোয়ার পোটেনশিয়াল, আর ওই পজিটিভটাকে বলবো আমরা হায়ার পোটেনশিয়াল। যদি আপাতত আমরা জেনে রাখবো পোটেনশিয়ালের পার্টে পরে আসছি, তাহলে হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট অভিমুখে বা বলতে পারো ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখে বা যে পজিটিভ ফ্লোটা হয় সেটাকে বলা হয় কারেন্ট। বা আর অন্য ভাষায় বলতে পারো কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন, তো ইলেকট্রনটাই তো অ্যাকচুয়ালি কারণ, ইলেকট্রন ফ্লো না হলে তো কারেন্ট ফ্লো হচ্ছে না, ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেই জন্য একটা পরিবাহীর মধ্য দিয়ে আমাদের ইলেকট্রনের যে ফ্লো হচ্ছে, নিয়ন্ত্রিত প্রবাহকে, কন্ট্রোল মুভমেন্ট অফ ইলেকট্রনস থ্রু এ কন্ডাক্টর ইজ নোন অ্যাজ কারেন্ট, যদি আমরা বলি সেটাও অবশ্যই ঠিক। কিন্তু এক্ষেত্রে বেশি যেটা মনে রাখতে হবে, the conventional direction of current is always in the opposite direction of electrons। তাহলে আমি ডেফিনিশনটা তোমাদের লিখে দিচ্ছি বোঝার জন্য, তোমরা অবশ্যই নোট ডাউন করো। আমি এই জায়গাটা রিমুভ করছি, তোমরা এই জায়গাটা ভালো করে নোটগুলো বানাতে থাকো। আশা করি এগুলো তোমাদের প্রত্যেকের এগুলো ওঠানো হয়ে গেছে। এই জায়গাটা আমি রিমুভ করছি, তোমরা এই হচ্ছে ডেফিনিশনটা তোমরা চাইলে লিখে রাখতে পারো। এগুলো একদম ফান্ডামেন্টাল পার্ট, অবশ্যই তোমরা নোট ডাউন করতে থাকো, কারণ এটাই হচ্ছে তোমাদের ইন ফিউচার কাজে লেগে যাবে। বা তোমরা আশা করি প্রত্যেকে দেখতে ভালো লাগছে। প্রত্যেকে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্স যেখানে আছে সেখানে কমেন্ট করবে, আমি অবশ্যই সেই বিষয়ে আবার ডাউট ক্লিয়ার প্রত্যেকেরই করবো, কারণ আমার কাজই হচ্ছে তোমাদের ডাউট ক্লিয়ার করা, কনসেপ্ট তৈরি করা, কনসেপ্ট বিল্ড করা, এটাই হচ্ছে আমার কাজ। কোনো সাবজেক্টের কনসেপচুয়াল পার্টটার উপরে মেনলি আমি জোর দিই প্রতি মুহূর্তে। তাহলে কারেন্ট কাকে বলছি, যদি কারেন্ট কাকে বলে এটা আমরা যদি বলে তোমরা কি লিখবে বাংলায়? যারা যারা দেখবে তাদের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ প্রবাহ। এটা কাকে বলছি আমরা তাহলে? কন্ট্রোলড মুভমেন্ট অফ ইলেকট্রন, যদি বেশি কেউ বলে কন্ট্রোল movement of electrons through a conductor is known as current, or current electricity। ঠিক আছে, control movement of electrons through a conductor is known as current or current electricity in short। বাট এখানে হচ্ছে আমরা ইলেকট্রনের হচ্ছে যদি ফ্লো বলে দিই তাহলে হবে না, কিন্তু বাট এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কারেন্ট মানে হচ্ছে পজিটিভ ফ্লো অফ হচ্ছে পজিটিভ ফ্লোটা অ্যাকচুয়ালি হচ্ছে কারেন্ট। তাহলে এক্ষেত্রে বাট যেটা ইম্পর্টেন্ট, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, সেটা নয় দেবে, বাট দ্য কনভেনশনাল ডাইরেকশন of current is opposite to that of electrons। তাহলে ডাইরেকশনটা কিন্তু কনভেনশনাল আমরা বলছি, কনভেনশনাল মানে কারেন্ট সরাসরি মুভমেন্ট করছে না, ইলেকট্রন যখন ফ্লো করবে, যেটা আমি এখানে বলেছিলাম, যদি ইলেকট্রন যেভাবে ফ্লো করছে তখন আমাদের রিলেটিভ যে স্পিডটা, রিলেটিভ স্পিড অফ ইলেকট্রনস আর হোলসের যে রিলেটিভ স্পিডটা, হোলস মুভ করছে না, ইলেকট্রন মুভ করছে, তখন মনে হবে ওটা রিলেটিভলি মনে হবে ইলেকট্রনগুলো হোলসগুলো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। অপোজিট যে হোল মানে ফ্লো অফ হোলস, যেটা অ্যাকচুয়ালি ফ্লো অফ হচ্ছে পজিটিভ ফ্লোটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ফ্লো অফ হোলস ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ দ্য কারেন্ট অর কারেন্ট ইলেকট্রিসিটি। বাংলায় যদি বলি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহের নিয়ন্ত্রিত তড়িৎ প্রবাহকে, নিয়ন্ত্রিত ইলেকট্রনের প্রবাহকে আমরা বলছি নিয়ন্ত্রিত। কেন বলছি? একটা নির্দিষ্ট ডাইরেকশন মেনে ইলেকট্রনের ফ্লো যেমন হবে, যত বেশি ইলেকট্রনের ফ্লো হবে সেই অনুযায়ী আমাদের কারেন্টের ফ্লো হবে।
তাহলে এটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। আশা করি তড়িৎ প্রবাহ নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। তড়িৎ প্রবাহের ডাইরেকশনটা তাহলে কোথায় হচ্ছে আমার? তড়িৎ প্রবাহের ডাইরেকশন হচ্ছে অলওয়েজ, এটা আমি আগেই বলে দিয়েছি, কারেন্টের ফ্লো হচ্ছে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে, পজিটিভ টু নেগেটিভ। তাহলে আর একটা পয়েন্ট কি আসছে আমার? ফ্লো অফ কারেন্ট পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার তাহলে এই টপিকগুলো এখনো পর্যন্ত কি কি এই টপিক আমার হলো আধান কাকে বলে, পরমাণু কোন কন্ডিশনে পরিবাহী হয়, কোন মৌল কোন কন্ডিশনে কোন কোন মৌল পরিবাহী হয়, পরিবাহী কি কি আছে আমাদের, যাদের ইলেকট্রন 1 থেকে কমের মধ্যে, যে এক্সাম্পলটা আমি বলিনি, যে যাদের ইলেকট্রন 1 থেকে 3 এর মধ্যে, এই পরিবাহের মধ্যে সবচেয়ে ভালো যদি কন্ডাক্টর বলে, এক্সাম্পল অফ কন্ডাক্টর যদি বলা হয়, তাহলে সাম অফ কন্ডাক্টরস, সাম কন্ডাক্টরস যদি আমরা বলে নিই, কি কি আছে আমার এখান থেকে, ফার্স্ট হচ্ছে সিলভার, তারপর হচ্ছে কপার, সিইউ সিম্বলটা খুব ইউজ হয়, কপার। কপারের পরে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। এরপরে আরো আছে, কিন্তু মেইনলি যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে সিলভার, কপার, অ্যালুমিনিয়াম। সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের কপার, অবশ্যই। সিলভার হওয়ার কারণে, সিলভার অনেক দাম বেশি হওয়ার জন্য ইউজ কম হয়, বা প্লাস হচ্ছে স্ট্রেংথটাও কম হয়। অ্যালুমিনিয়ামের আবার এই দুটোর দিক দিয়ে বেটার আছে। অ্যালুমিনিয়াম, কপার তো অবশ্যই দুটো ক্ষেত্রে দামটা তো কম্পারেটিভলি সিলভার থেকে কম আছে, কন্ডাক্টিভিটি একটু বেশি বা কম হলেও যেহেতু দামটা কম আছে তার জন্য এটা অনেক ভালো। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম তো অবশ্যই আমাদের অনেক সস্তা, ব্যবহার করতে পারি, বাট কন্ডাক্টরটা কপারের তুলনায় অনেক খারাপ, মানে অনেক কন্ডাক্টিভিটি কম। কপার এই জন্য আমাদের বেস্ট ইউজ করার ক্ষেত্রে ইলেকট্রিসিটি সবচেয়ে বেশি, মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি, ডিউ টু মেকানিক্যাল স্ট্রেংথ, আর হচ্ছে লেস কস্ট, এই জন্য আমরা কপার। অনেক সময় বলে সিলভার ভালো পরিবাহী বা ভালো কন্ডাক্টর হওয়ার পরেও কপারটাকে বেশি আমরা প্রেফার করি কেন? তার কারণ হচ্ছে লেস কস্ট রাদার দেন দ্য সিলভার, আর হচ্ছে লেস কস্ট আর মেকানিক্যাল স্ট্রেংথ, এই দুটো কারণের জন্য আমরা এটাকে ইউজ করি। মেকানিক্যাল এক নম্বর হচ্ছে লেস কস্ট, আর 2 নম্বর হচ্ছে নাম্বার 2 মেকানিক্যাল স্ট্রেংথ, মোর মেকানিক্যাল স্ট্রেংথ। মোর মেকানিক্যাল স্ট্রেংথ দেন, অবশ্যই এই দুটোই হচ্ছে সিলভারের তুলনায়, তার জন্য এই ইউজ বেশি, সবচেয়ে বেশি কপার আমরা ইউজ করি। কপার বা এই বেটার, মানে ইউজের দিক থেকে বেশি ব্যবহার করে সিলভারের থেকে। এই হচ্ছে আমার হচ্ছে কারেন্টের পার্ট হয়ে গেল। এইবার আমাদের যেটা দেখতে হবে হচ্ছে এরপরের যে পার্টটা আছে, তাহলে কারেন্টটা কাকে বলে, কারেন্টের কনসেপ্ট নিয়ে আর কারো কোনো ডাউট থাকার কথা না। এরপরে যে পার্টটাতে আমরা আসবো, বা যে পার্টটা খুব ইম্পর্টেন্ট তাহলে টপিকগুলোর মধ্যে, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ। ভোল্টেজ জানার আগে আমাদের প্রথমে পোটেনশিয়াল কি জানতে হবে, বা ইলেকট্রোমোটিভ ফোর্স কি জানতে হবে, তবে আমরা পোটেনশিয়াল এই পার্টগুলোর মধ্যে আমরা আসতে পারবো। কারণ এই কারেন্ট যখন আমরা দেখি যে বেসিক যে জিনিসগুলো, আধান কি আছে, আয়ন কি, কারেন্ট বা ইলেকট্রিসিটি যেটা তড়িৎ প্রবাহ কি, এরপর হচ্ছে ভোল্টেজ কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা ডাউট থাকে। এই ডাউটটা ক্লিয়ার না থাকার জন্য পরবর্তীকালে এই সাবজেক্টটা বহু জনের কাছে দেখা গেছে বেশিরভাগের ক্ষেত্রে অনেক টাফ মনে হয়। আলটিমেটলি বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং খুব মজার, খুব কনসেপচুয়াল পার্ট। তোমরা প্রথম থেকে যদি জিনিসগুলোকে বেসিক জায়গা থেকে যদি ধরতে পারো, তারপরে দেখবে এগুলো অনেক ইজি হয়ে গেছে। এরপরে যখন ক্যালকুলেটেড পার্টগুলোতে যাবো, বা কনসেপচুয়াল আরো বড় বড় ভাস্ট পার্টের মধ্যে যাবো, তখন দেখবে অনেক বেশি ইজি হয়ে গেছে। তার জন্য তোমরা অবশ্যই এই বেসিক জায়গাগুলোকে তোমাদের ক্লিয়ার করতে হবে, আর তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। তোমরা অবশ্যই থাকবে। এরপরে যে টপিকটা নিয়ে আমি মেইনলি আলোচনা করবো, ভোল্টেজ। ভোল্টেজ জানার আগে আমাদের যেটা জানতে হবে, পোটেনশিয়াল। পোটেনশিয়াল, পোটেনশিয়াল বাংলায় যেটাকে আমরা বলি বিভব। ঠিক আছে, আশা করি প্রত্যেকে নোট ডাউন করা হয়ে গেছে। প্রত্যেকে নোট ডাউন করতে থাকো আমার সঙ্গে, ভালো করে নোট বানাও, যাতে তোমাদের এই জায়গাগুলো, ডাউটগুলো একদমই ক্লিয়ার থাকে। তোমরা ভালো করে অবশ্যই নোট বানাবে, খাতা পেন নিয়ে সবসময় বসবে,
কেন এগুলো দেখলে হচ্ছে কিছুটা ভালো লাগলেও পরবর্তীকালে দেখবে এগুলো সব ভুলে যাচ্ছে, অবশ্যই এই জন্য একটা নোট বানিয়ে রাখবে, তোমাদের সুবিধা হবে সেক্ষেত্রে অনেক বেশি। পোটেনশিয়াল, এটাকে আমরা হচ্ছে যাদের ক্ষেত্রে বাংলা স্টুডেন্ট তারা এটাকে বিভব নামে শুনে থাকবে, বিভব বলা হয়। এটা হচ্ছে এখানকার ইন্টারেস্টিং, এটা ইম্পর্টেন্ট পার্ট। এই বিভবটার জন্যই অ্যাকচুয়ালি কারেন্ট ইলেকট্রিসিটি যে ফ্লো হয়, এই বিভবটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ইলেকট্রিসিটির ক্ষেত্রে। এখানে বিভবটা আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, বিভব কাকে বলে। আর এই বিভব জানার আগে আমাদের প্রথম যেটা জানতে হবে ওয়ার্ক, কার্য। কার্য, ওয়ার্ক, ওয়ার্ক ডান, ওয়ার্ক অর ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কখন হয়? ধরে নাও একটা পার্টিকেল এখানে রাখা আছে, কোনো একটা বস্তু এখানে রাখা আছে, এই বস্তুর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার পরে তাহলে কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে। ধরে নিলাম এই যে পার্টিকেলটা আমার এখানে মুভ করে চলে এসেছে, ডিসপ্লেসমেন্টটা কোথায়? এখান থেকে এই পার্টটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, মানে এই পয়েন্টটা যদি আমি ধরে নিই, এই পয়েন্টটা, তাহলে ডিসপ্লেসমেন্ট আমার এই পার্টটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এই ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে? ধরে নিচ্ছি আমি এস ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাপ্লাইড ফোর্স, ফোর্স এফ অ্যাপ্লাই করার পরে যদি ডিসপ্লেসমেন্ট আমার এস হয়, ডিসপ্লেসমেন্ট এস ইজ ডিসপ্লেসমেন্ট, মানে বল প্রয়োগ করে, এফ বল প্রয়োগ করার পরে যদি আমার সরণ, এটা হচ্ছে বল, প্রযুক্ত বল প্রয়োগ করার পরে যদি আমার সরণ মানে মুভমেন্ট হয় in a definite direction, in a definite direction means in the direction of applied force, বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে, বলের যে ক্রিয়া রেখা আছে তার অভিমুখে, বলের অভিমুখে যদি আমার হচ্ছে সরণ হয়, ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান W ইকুয়াল টু F ডট S, কৃতকার্য ইন্টু বল ইন্টু দূরত্ব, কার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ, ঠিক আছে? W ইকুয়াল টু F ইন্টু S। তাহলে কি আমার এটাও ক্লিয়ার? যদি আমার হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার পর যদি সরণ হয়, তাহলে আমি বলছি কার্য। এখানে একটা কন্ডিশন আমরা জেনে রাখতে পারি, অনেক সময় আমাদের কোশ্চেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করে ফিজিক্স বা মেকানিক্যাল পার্টের জন্য। যদি আমার S ইকুয়াল টু 0 হয়, সাপোজ S ইকুয়াল টু 0, when S equal to 0, then W equal to তাহলে কত হবে? F dot 0 equal to 0। এই ধরনের বলকে বলা হচ্ছে, এই ধরনের বল প্রয়োগ করছি আমরা, একটা দেয়ালকে ঠেলছি, বল প্রয়োগ করছি, ডিসপ্লেসমেন্ট আমার কি, আমি এই দেয়ালটাকে ধরে এভাবে প্রেসার দিচ্ছি, ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে মুভমেন্ট যদি না হয়, বল তো অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করছি, মানে কি ফোর্স অ্যাপ্লাই করে মুভমেন্ট হবে এরকম কোনো গ্যারান্টি নেই। মুভমেন্ট হতেও পারে, নাও হতে পারে। আবার যাদের মুভমেন্ট কন্ডিশনে আছে, যারা রানিং কন্ডিশনে আছে, তারা স্টপ হয়ে যেতে পারে। যে কোনো কন্ডিশন, whatever is possible, any condition, any condition is possible ফোর্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তাহলে এখানে বল প্রয়োগ করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, বাট there is no displacement, কোনো সরণ হলো না, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আমার টোটাল যে কার্যের পরিমাণ সেটা হয়ে যাচ্ছে 0। এই ধরনের বলকে আমরা কি বলছি? এই ধরনের ফোর্সকে বলছি আমরা ওয়ার্কলেস ফোর্স। I have applied a force but there is no displacement in the point of application, at point of application there is no displacement of the point of application। এই ধরনের ক্ষেত্রে তাহলে ওয়ার্কলেস ফোর্স বলছি আমরা। ফোর্স অ্যাপ্লাই করার পরেও কোনো রকম কার্য হচ্ছে না, এটাকে বলছি ওয়ার্কলেস ফোর্স, কার্যহীন বল। ভালো লাগছে? মজা লাগছে নিশ্চিতভাবে, কোনো রকম সন্দেহ হওয়ার কথা না। বেসিক জায়গাগুলোকে কিভাবে ধরছি দেখো তোমরা, অবশ্যই মজার সঙ্গে সঙ্গে দেখতে থাকো। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, নো ডাউট ইটস ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথ অবশ্যই আমরা ম্যাথে আসবো, ম্যাথের পরে এই পার্টটা আমাদের আসছে, ম্যাথমেটিক্যাল আর ফিজিক্সের কনসেপচুয়াল পার্টগুলো দেখো কিভাবে রিলেট করছি আমি, এই রিলেশনগুলো তোমাদের আগে ক্লিয়ার করতে হবে। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা বলছি ওয়ার্কলেস ফোর্স। এবার কথা হচ্ছে এখানে আমি ফোর্সের ভূমিকাটা কি আছে এখানে, পোটেনশিয়ালের সঙ্গে ফোর্সের কি, মেকানিক্যালের সঙ্গে, এই জায়গাটাই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ক্লিয়ার করতে হবে যে মেকানিক্যালের সঙ্গে ইলেকট্রিক্যালের কনভারসেশনটা অ্যাকচুয়ালি আমরা জানি অলওয়েজ এনার্জি ইজ অলওয়েজ কনভার্টেড ইনটু দ্য other form, energy is converted to another form but it cannot be destroyed, cannot be created। কখনো শক্তির মানে যেটা হচ্ছে শক্তির কখনো সঞ্চয় বা শক্তি কখনো তৈরিও করা যায় না, বা এটা হচ্ছে যদি আমরা শক্তির নিত্যতা সূত্র দেখি আমরা,
সেক্ষেত্রে বলাই আছে যে কোনো ক্ষেত্রে কনজারভেশন ল অফ ফোর্স যদি আমরা এনার্জি দেখি আমরা, যে শক্তি বা এনার্জির কখনো কোনো ক্রিয়েশন নেই, কখনো এনার্জি ক্রিয়েট করা যায় না, বা কখনো এনার্জিকে ডিস্ট্রয়ও করা যায় না। ইট ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড, ইট অনলি বি কনভার্টেড ইন্টু ওয়ান ফর্ম টু অ্যানাদার। এটা কেবলমাত্র একটা অবস্থা থেকে, একটা ফর্ম থেকে, একটা আকার থেকে, এক শক্তি থেকে, শক্তির এক রূপ থেকে আরেক রূপে এটাকে চেঞ্জ করা যায় শুধুমাত্র। সেই জন্য হচ্ছে এটাকে আমরা এক্ষেত্রে তাহলে মেকানিক্যাল এনার্জি নিশ্চিতভাবে আমার ইলেকট্রিক্যাল এনার্জির সঙ্গে একটা ডেফিনিট রিলেশন তো আছেই আমাদের, সেই রিলেশনটাকেও আমরা দেখবো, দেখবে কেমন মজা আসে। এই জন্য হচ্ছে আমরা তার জন্য জানতে হবে হচ্ছে পোটেনশিয়ালটাকে আগে জানতে হবে। পোটেনশিয়াল কি? পোটেনশিয়াল অবশ্যই হচ্ছে ফোর্সের সঙ্গে রিলেশন করছি আমরা, দেখো তাহলে কার্য। এক্ষেত্রে পোটেনশিয়াল মানে তাহলে একই রকম ভাবে ধরো একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা সাপোজ ধরো ইলেকট্রিক ফিল্ড, কি এটার নাম বলছি আমি? ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র মানে সাম প্লেস অ্যারাউন্ড দা ইলেকট্রিসিটি, ইলেকট্রিক ফ্লো হচ্ছে এমন একটা জায়গার চারদিকে, ধরো এখানে, এখান থেকে আমার ইলেকট্রিক ফ্লো করছে, এর চারপাশের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আমার ইলেকট্রিকের প্রভাব থাকে। দেখবে যেমন ম্যাগনেটের ক্ষেত্রে হয়, ম্যাগনেটের একটা সার্টেন ডিস্টেন্সের পর ওর অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করে। ইলেকট্রিসিটির ক্ষেত্রেও দেখবে যে টেম্পোরারি যদি কোনো কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হয়, তখন দেখবে ওটা টেম্পোরারি যে ইলেকট্রোম্যাগনেটে তৈরি হয়। সেই ইলেকট্রোম্যাগনেটের যে অ্যাট্রাকশন বা রিপালশন যে ফোর্সটা, সেটা হলো একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ডিস্টেন্স কভার করে। সেই ডিস্টেন্সটাকেই অ্যাকচুয়ালি বলছে, সেই ডিস্টেন্স যতটা পর্যন্ত ফিল্ডটা কভার করবে, সেই ক্ষেত্রের মধ্যে ইলেকট্রিকের প্রভাব থাকবে, সেই ক্ষেত্রটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আমি ধরলাম এটা একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা অসীম দূরত্ব থেকে, ধরুন এখানে একটা কোনো পজিটিভ চার্জ আছে, ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, এটার মানে হচ্ছে যার চার্জ হচ্ছে ইউনিট মানে এক ন্যাচারালি, কিন্তু এখানে ইউনিট পজিটিভ চার্জ মানে একটা বা একটা ইলেকট্রন। ইউনিট পজিটিভ চার্জ মানে ওয়ান ইলেকট্রন, ওয়ান হচ্ছে প্রোটন, সরি ওয়ান প্রোটন, ওয়ান প্রোটন or electron, but in that case unit positive charge মানে ওয়ান প্রোটন। একটা প্রোটনকে তো এইভাবে নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে টোটাল ওভারঅল আমাদের এখানে নিয়ে যেতে হবে। তাহলে একটা প্রোটনকে যদি মানে ইউনিট পজিটিভ চার্জ মানে the charge of one proton, that means 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, এই পরিমাণ চার্জটাকে আমরা বলি ইউনিট চার্জ, ইউনিট পজিটিভ চার্জ প্লাস। এই চার্জটাকে যদি আমরা এক ইউনিট পজিটিভ চার্জ, এটা কার ক্ষেত্রে থাকে? নরমাল যে হাইড্রোজেন আছে, নরমাল হাইড্রোজেনের ক্ষেত্রে, নরমাল হাইড্রোজেন, যেটা আমরা H প্লাস লিখি, একটা ইলেকট্রন এখান থেকে রিমুভ করার পরে যে কন্ডিশন তৈরি হয় H প্লাস, এই H প্লাস কে যদি আমরা মানে ইউনিট পজিটিভ চার্জ বা H প্লাস আয়নকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের অন্তর্গত কোনো বিন্দুতে নিয়ে আসি, ধরুন এখান থেকে আমি এই পয়েন্টে নিয়ে এলাম, ঠিক আছে? তাহলে অসীম দূরত্ব থেকে, ইনফাইনাইট ডিসটেন্স থেকে, মানে কি যে কোনো ডিসটেন্স থেকে যদি আমরা ইউনিট পজিটিভ চার্জকে ইলেকট্রিসিটি আছে এমন একটা জায়গায়, আদারওয়াইজ ইট ক্যান নট বি ক্যালকুলেটেড, ইট ক্যান নট বি ডিফাইন্ড। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসবে তবে পোটেনশিয়ালের কনসেপ্ট আমরা বলতে পারবো, আদারওয়াইজ পোটেনশিয়ালের কোনো কনসেপ্টই নেই। তাহলে যে কোনো পজিটিভ চার্জকে, পজিটিভ ইউনিট পজিটিভ চার্জ মানে একক ধনাত্মক আধান, বাংলায় যদি আমরা এটাকে বলি একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে যদি তড়িৎ ক্ষেত্রের অন্তর্গত কোনো পয়েন্টে আমরা নিয়ে আসি, তাহলে নিশ্চিতভাবে আমি পোটেনশিয়াল যেহেতু ইলেকট্রিক ফিল্ডের হয়, তাহলে যে পয়েন্টে আমি নিয়ে আসি, ভালো করে দুটো এবার মেকানিক্যালের সঙ্গে রিলেট করো। তাহলে অসীম দূরত্ব থেকে আমি নিয়ে আসি, এমনি তো আসবে না, একটা ফোর্স কিছু অ্যাপ্লাই করবো আমরা, ডেফিনেটলি একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তারপরে এটা আসবে। সেই ফোর্সটা এক্সাইটেশনের হতে পারে, যেমন ইলেকট্রনটাকে একটা জায়গা থেকে পাঠানো, এক্সাইটেশনের মাধ্যমে হতে পারে। সেই ইলেকট্রনটাকে যখন আমরা এখান থেকে এই পয়েন্টে নিয়ে আসবো, তাহলে ফোর্স ডেফিনেটলি একটা থাকছে, সেই ফোর্সটার কারণে মুভমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে আমার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটাকেই আমরা বলছি ওয়ার্ক। তাহলে এক্ষেত্রেও তাই হবে, কোনো ইউনিট পজিটিভ চার্জকে যদি আমি ইলেকট্রিসিটির মধ্যে কোনো এক পয়েন্টে নিয়ে আসি, সেক্ষেত্রে যে কার্য হবে, এই ক্ষেত্রে যে কার্যটা হবে, এই কার্যের মানকে, এই কার্যটাকেই অ্যাকচুয়ালি বলা হয়, এই কার্যটাকেই বলা হচ্ছে বিভব। কার? এই বিন্দুর বিভব, বুঝা গেল?
অসীম দূরত্ব থেকে, তাহলে বিভব কাকে বলছি আমরা, পোটেনশিয়াল, দি ওয়ার্ক ডান, ভালো করে নোট বানাবে নিজেদের জন্য অবশ্যই। দি ওয়ার্ক ডান in moving a unit positive charge, বলতে পারো H প্লাস আয়ন, unit positive charge, the work done in moving a unit positive charge from infinite distance to a point in an electric field is known as the potential of that point.